আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব পুরো বিশ্বের সর্বশেষ ভয়ঙ্কর আলোচিত সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল ইন্দোনেশিয়া। আরও জানিয়ে দেব দিল্লিতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান নিয়ে যা বললেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে উরুগুয়েতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, সম্পর্ক ছিন্নের আহ্বান। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সংঘর্ষে 7 জন পুলিশ সদস্য সহ নিহত 12 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল ইন্দোনেশিয়া। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। গাজায় ক্রমাগত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে আসছিল দেশটির হাজার হাজার মানুষ। এই বিক্ষোভের মুখে এবার ইসরায়েলি জিমন্যাস্টিকদের ভিসা দেয়নি জাকার্তা। ইন্দোনেশিয়ার একজন ক্রীড়া কর্মকর্তা গত শুক্রবার এই তথ্য জানিয়েছেন। আগামী 19 থেকে 25 অক্টোবর ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ। আর এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল ইসরায়েলি জিমন্যাস্টিকদের। ইন্দোনেশিয়ার জিমন্যাস্টিক্স ফেডারেশনের প্রধান ইতা জুলিয়াতি বলেন, এই প্রতিযোগিতায় কোনো ইসরায়েলি অংশ নিতে পারবে না। খবর ডেইলি সাপা ও আল জাজিরার। বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকা ইসরায়েল এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইন্দোনেশিয়ার জ্যেষ্ঠ আইন বিষয়ক মন্ত্রী ইউস্টিল ইজহা মাহেন্দ্র বলেন, জাকার্তার সরকার এবং ইসলামিক ধর্মগুরুদের কাউন্সিলের আপত্তি থাকায় ইসরায়েলি কোনো ক্রীড়াবিদকে ভিসা দেওয়া হবে না। এক বিবৃতিতে তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া না হবে ততদিন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নয়। ইসরায়েলের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার এ ধরনের পদক্ষেপ এবারই প্রথম নয়। এর আগে 2023 সালে ফিফা অনূর্ধ্ব-20 ফুটবল বিশ্বকাপেও ইসরায়েলি দলকে ভিসা দেয়নি জাকার্তা। এদিকে গত মাসে জাতিসংঘের বিশেষজ্ঞ দল ফিফা এবং ইউরোপিয়ান ফুটবল ইউনিয়ন থেকে ইসরায়েলকে বহিষ্কার করার আহ্বান জানায়। 2023 সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর প্রতিবাদ জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে বেশ চাপে পড়ে তেল আবিব। দিল্লিতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান নিয়ে যা বললেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিন ধরে আফগান মাটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মোহাম্মদ। তবে এখন আর এসব গোষ্ঠীর কেউই আফগানিস্তানে নেই বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতের বেসরকারি টেলিভিশনে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুত্তাকি এই দাবি করেন। আমির খান মুত্তাকি বলেন, গত 4 বছরে আমরা আফগানিস্তান থেকে সব সন্ত্রাসীকে নির্মূল করেছি। তাদের এখন 1 ইঞ্চি জমিও দখলে নেই। 2021 সালে যার বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছিলাম সে আফগান এখন সম্পূর্ণ বদলে গেছে। পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বলেন, অন্য দেশগুলোকেও আফগানিস্তানের মতো এক সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে যদি তারা শান্তি চায়। মুত্তাকির এই বক্তব্য আসে তার প্রথম ভারত সফরের সময়। এই সফরেই ভারত ও আফগানিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপিত হয়। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে দূতাবাসে উন্নতি করা হবে এবং প্রতিবেশী দেশটির অগ্রগতিতে ভারত গভীর আগ্রহী। সাম্প্রতিক কাবুল বিস্ফোরণ প্রসঙ্গে মুত্তাকি পাকিস্তানকে অভিযুক্ত করেন। তিনি বলেন, সীমান্তের কাছে দূরবর্তী এলাকায় একটি হামলা হয়েছে। আমরা মনে করি এটি পাকিস্তানের কাজ, যা ভুল। সমস্যা এভাবে সমাধান হয় না। আফগানিস্তান এখন 40 বছর পর শান্তি ও উন্নয়নের পথে। কেউ যেন এতে সমস্যা সৃষ্টি করে না। তিনি সতর্ক করে বলেন, যারা আফগানদের সাহস পরীক্ষা করতে চায় তারা সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিণতি দেখে নিক। আফগানিস্তানের সঙ্গে খেলা ভালো কিছু বয়ে আনবে না। মুত্তাকি বলেন, আফগানিস্তান ইসলামাবাদের সঙ্গে ভালো সম্পর্ক চায়, তবে সেটি একতরফা নয়। উভয়ের সমান প্রচেষ্টার দরকার। সম্প্রতি আফগানিস্তানে ভূমিকম্পের পর ভারতের তৎপরতার প্রশংসা করে মুত্তাকি বলেন, আফগানিস্তান ভারতের প্রতি কৃতজ্ঞ। ভারতকে আমরা ঘনিষ্ঠ বন্ধু মনে করি। পারস্পরিক সম্মান, বাণিজ্য ও জনগণের সম্পর্কের ভিত্তিতে সম্পর্ক আরও দৃঢ় করতে চাই। তিনি আরও বলেন, ভারত ও আফগানিস্তানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আলোচনা করা। বাণিজ্য বাড়ছে, তাই সব বাণিজ্য রুট খোলা থাকা জরুরি। রুট বন্ধ হলে দুই দেশের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। উরুগুয়েতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, সম্পর্ক ছিন্নের আহ্বান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ করে গত শুক্রবার 10 অক্টোবর উরুগুয়ের রাস্তায় বিক্ষোভে নামেন হাজারো বাসিন্দা। এ সময় তারা গাজায় চলমান মানবিক বিপর্যয়কে গণহত্যা হিসেবে স্বীকৃতি এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের চিহ্নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। খবর বার্তা সংস্থা মেহের নিউজ। গণহত্যা বন্ধ করো, শান্তি, ন্যায়বিচার ও স্বাধীনতা এই স্লোগানকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভে দেশটির 19টি প্রশাসন
প্রশাসনিক অঞ্চলের মানুষ অংশ নেয়। এই বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী মন্টেভিডিও। এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে স্লোগান দেন, ওটা ছিল হাসপাতাল, সামরিক ঘাঁটি নয়, জায়নিস্ট রাষ্ট্র, আসল সন্ত্রাসী তোমরা। ইউনিয়ন নেতা ও প্রো ফিলিস্তিন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ড্যানিয়েল লোপেজ বলেন, আমরা জানতাম এটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় মিছিল। এই গণহত্যা চলছে 2 বছর ধরে। এখন আর নীরব থাকা সম্ভব নয়। মানুষ আজ রাস্তায় নেমে তাদের মানবতার কণ্ঠ তুলে ধরেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 1 অক্টোবর পর্যন্ত গাজায় 67,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,70,000-এরও বেশি। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস OCHA জানিয়েছে, গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে। 36টির মধ্যে মাত্র 14টি হাসপাতাল আংশিকভাবে চালু রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সামান্য আশার আলো জাগালেও অধিকাংশ মানুষই এটিকে যথেষ্ট মনে করছেন না। তাদের মতে মূল সমস্যাগুলো সমাধানের জন্য বাস্তব পদক্ষেপের প্রয়োজন। পাকিস্তানের সংঘর্ষে 7 জন পুলিশসহ নিহত 12 জন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এক সন্ত্রাসী হামলায় 7 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পাল্টা হামলায় একজন আত্মঘাতী হামলাকারী সহ 5 সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার 11 অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও টিভির। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে একটি পুলিশ প্রশিক্ষণ স্কুলে এই মারাত্মক হামলা চালানো হয়। পুলিশ জানায়, ভারী অস্ত্রসজ্জে সজ্জিত হামলাকারীর আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে আক্রমণ শুরু করার পর হামলা চালায় প্রশিক্ষণ কেন্দ্রটিতে। এরপর দীর্ঘ সময় ধরে হামলাকারীদের এবং নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে এক ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে তাদের পিছু হটাতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, বন্দুকযুদ্ধ দ্রুত নিরাপত্তা বাহিনীর পক্ষে পরিণত হয়, যারা প্রাঙ্গণটি সুরক্ষিত করতে সহায়তা করার জন্য অতিরিক্ত ফোর্স পৌঁছানোর আগেই আক্রমণকারীদের প্রতিহত করে। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ হাফিজ মোহাম্মদ আদনান বলেন, পুলিশ এবং নিরাপত্তা বাহিনী সফলভাবে প্রতিহত করেছে সন্ত্রাসীদের এবং আক্রমণে জড়িত সমস্ত সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। সন্ত্রাসীরা রাত আনুমানিক 8:30 হামলা চালায়। হামলাকারীদের নির্মূল করার অভিযান গভীর রাত পর্যন্ত অব্যাহত ছিল। জেলা সদর দপ্তরে DHQ ট্রমা সেন্টারের পরিচালক জানান, হামলার পর 13 জন আহত কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জনসংযোগ মহাপরিচালক বলেন, হামলার সময় প্রশিক্ষণ স্কুলে উপস্থিত 200 জনের বেশি পুলিশ কর্মকর্তা এবং নিয়োগপ্রাপ্তদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে সন্ত্রাসীদের কাপুরুষোচিত কাজ বলে অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে নিহত 7 পুলিশ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।